এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, গত কয়েকদিন ধরে একেবারেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কি আদেও ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি, এটাই কিন্তু প্রশ্ন ছিল। সেই প্রশ্নর কিন্তু অবসান ঘটে গিয়েছে। আপনারা সকলেই কিন্তু জানেন যে সিপিআইএম এবং আইএসএফ জোট নিয়ে এই গত কয়েকদিন ধরে একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা থেকে কিন্তু আজকে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখুন। আচ্ছা, সময় খুব সংক্ষেপে আমি শেষ করে দেবো, তারপরে আমার দলের চেয়ারম্যান আপনারা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, আমরা শেষ করে দেব। যে কথাটা বলছিলাম, সেদিন আমাদের লালবাজারে আমাদের পুলিশ প্রশাসন আমাদের উপর চাপ দিচ্ছে। আমরা যে পোশাক পরে গিয়েছিলাম আমাদেরকে বলছে যে সেই পোশাকটাকে খুলে ফেলতে হবে। আমরা বললাম ওপর মহলের যতই চাপ আসুক আর যাই আসুক আমরা পোশাক খুলব না। তারপরে আবার পুলিশ প্রশাসন এসে বলছে যে আপনাদেরকে পোশাক খুলতেই হবে, আর আমার দলের চেয়ারম্যান বলছে আমি পোশাক খুলব না। যদি এই পোশাক খুলতে হয় তাহলে আমাকে এখানে খুন করে মেরে পোশাক খুলতে হবে। আর আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর এই ড্রেস যদি আমি হাঁটুর ওপর পরি তাহলে এই লালবাজারের বাইরে যে খবর যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে বাংলায় আগুন জ্বলবে, সেই পুলিশের ক্ষমতা নেই সে আগুনকে নেভানোর। তাই আমার ডেড বডি বেরোবে লালবাজার থেকে, তবু এই পোশাক আমি খুলব না। আমরা সেদিনকে বলে দিয়েছিলাম দৃঢ়তার সঙ্গে আমাদেরকে হুমকি দিয়ে চমকে তৃণমূলী করা যাবে না। আমরা মেরুদণ্ডটাকে শক্ত করে রাজনীতি করতে এসেছি। আমরা টাকার কাছে মেরুদণ্ডটাকে বিক্রি করব না, আমরা মন্ত্রিত্বের কাছে আমরা বিক্রি করব না। আমরা মন্ত্রিত্বের কাছে আমরা আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না। লাস্ট কথা বলি আপনাদেরকে, এই গোসাবার পুলিশ যদি 2 ঘন্টা নিরপেক্ষ থাকে, এই গোসাবা থেকে তৃণমূল সাইনবোর্ডে পরিণত হবে, জেনে যান। আর একটা কথা বলে যাচ্ছি, 2018 সালে আইএসএফ ছিল না, 2023 সালে আইএসএফ আছে। আর পুলিশ প্রশাসন আর সুব্রত দা টু স্কয়ার সুব্রত দা এই বালি 1 এর প্রধান, বালি 2 এর প্রধান ভাই এমএলএ। শুনে রাখুন, যদি আবার এই গোসাবার মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করেন আর বোমগুলি দিয়ে আবার যদি ইলেকশন করার চেষ্টা করেন, তাহলে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মা ভাইদের রক্তের ওপর দিয়ে আপনাকে ডিঙিয়ে গিয়ে ইলেকশনটা করতে হবে। এই কথাটা বলে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এবার বলবেন আমার একমাত্র বাংলার বিধায়ক, বাংলার বাঘ, আমি বলি বাংলার বাঘ নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখবেন। পারতাম তাহলে ওই ট্রেনে আস্তে আস্তে আমরা ওই মদের কাউন্টারের কথা শুনতে পেতাম না, কিভাবে ভোট লুট করতে হবে ওটা শুনতে পেতাম না। আজকে সন্দেশখালিতে, আজকে বলুন গোটা পশ্চিমবঙ্গে চোর লুটেরাজেরা যেভাবে রাজত্ব করে যাচ্ছে, এই চোর লুটেরাজ খুনি দাঙ্গাবাজ তারা কোনোদিন পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারতো না। তাই আনিস বলেছিল শিক্ষাকে বাঁচাতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 2009 সালে নন্দীগ্রামের একটা সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি 6 মাসের ভিতরে আমরা শিল্প করে দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, চাষিদের চাষে ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেব, বছরে এত বেকার যুবক চাকরি পাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। ঠিক 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। আজকে 2024 সালে দাঁড়িয়ে আপনারা দেখুন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি। 10,000 কেন, 10টা থেকে 100টা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে জানি না, কিন্তু আজকে চক্রান্ত করে এই পশ্চিমবঙ্গে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আপনাদের কাছে কথা দিচ্ছি,
আনিস খানকে শপথ করে, স্বপ্নদ্বীপের স্বপ্নকে শপথ করে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের 8,000 কেন 8টা শিক্ষা প্রতিষ্ঠান এই মমতা ব্যানার্জিকে বন্ধ করতে দেব না। প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, তবুও আমরা রাজপথ দখল করে শুয়ে থাকবো, তবে আমরা 8টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না। আনিসের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে এখানে যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে যান, স্টুডেন্ট ফ্রন্টের সদস্য হন এবং আগামী দিনে আনিসের স্বপ্ন, স্বপ্নদ্বীপের স্বপ্ন, এভাবে হাজারো বেকার যুবকের স্বপ্ন, যারা উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন পড়াশুনো করতে এক বুক ভরা স্বপ্ন নিয়ে, যেন স্বপ্নদ্বীপের মতো সেই দ্বীপটা যেন নিভে না যায়, তার জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য আন্দোলন করতে হবে। এবং সর্বপ্রথম একটা কথাই বলবো আপনাদের কাছে, সবার আগে আপনারা ভারতের সংবিধানটাকে পড়ুন এবং ভারতের সংবিধানটাকে আমরা আমাদের পরিবারকে পড়াই। আজকে দেখুন, আনিস যখন সজাগ হয়েছিল, সমাজকে বোঝাচ্ছিল, ঠিক তখন তার উপরে যেমন অত্যাচার হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন আমাদের একমাত্র বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যখন মানুষকে সচেতন করছেন, বিধানসভার ভিতরের কিছু অজানা তথ্য যখন মানুষের কাছে প্রকাশ করছেন, যখন শিক্ষার কিছু কথা, মানুষের অধিকারের কথা জানাচ্ছে, দিকে দিকে তাকে আটকানো হচ্ছে, তাকে চক্রান্ত করে বিভিন্ন কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, কিন্তু তিনিও পিছিয়ে হননি। আমাদের প্রতিষ্ঠাতা আনিস খান, তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তবু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই আজকের দিনে আপনাদের কাছেও একটা অনুরোধ করব, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে, এ লড়াই সুদূর প্রসারীয় লড়াই, এ লড়াই একদিনের নয়, দুদিনের নয়। তাই এই লড়াইকে দীর্ঘজীবী করতে হবে এবং এই লড়াইকে জারি রাখতে হবে। আগামী দিনে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হতে দেব না। আমাদের কোনো ছাত্রছাত্রী বলুন, ছাত্র খুন থেকে শুরু করে সমাজের বুকে কোনো অরাজকতার সৃষ্টি আমরা করতে দেব না। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, তবুও আমরা শিক্ষাকে বিনষ্ট করে খেলা মেলার মদকে এই পশ্চিমবঙ্গে জায়গা করতে দেব না, দেব না, দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ স্টুডেন্টস ফ্রন্টের সহ সম্পাদক জুলফিকার ভাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্র এবং আনিস খানের দীর্ঘদিনের সহযোদ্ধা এমডি আব্দুল ওয়াহিদ ভাই।